প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করবার জন্য সংবিধানের তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটা আবার পুনঃস্থাপিত হবে। আলোচনাটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ যে তত্ত্বাবধায়ক সরকার, তার প্রধান উপদেষ্টা কিভাবে তিনি নিযুক্ত হবেন, এটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। সর্বশেষ যেখানে আমরা দাঁড়িয়েছি, 5 জনের যে বাছাই কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবার কথা, সেই জায়গা থেকে তারা যদি কোনো ঐক্যমতের জায়গায় আসতে না পারেন, তাহলে আমাদের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠতম বিচারপতি এবং হাইকোর্ট ডিভিশনের একজন বিচারপতির সমন্বয়ে 7 সদস্য বিশিষ্ট যে বাছাই কমিটি হবে এবং তারা সেখানে র্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে তারা নিজেরা সেখানে ভোট প্রয়োগ করে এ ব্যাপারে একটা সিদ্ধান্তের জায়গায় আসা যাবে। পৃথিবীর যেখানে র্যাঙ্ক চয়েস চালু হয়েছে সেখানে সিদ্ধান্তহীনতার কোনো জায়গার কোনো রেকর্ড এ পর্যন্ত নাই। সেটাও যদি আমরা ধরে নিই টেকনিক্যাল কোনো কারণে এটাও যদি ব্যর্থ হয়, তাহলে এখানে প্রস্তাব করা হয়েছে যে ত্রয়োদশ সংশোধনীতে, অর্থাৎ যেখানে উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা, রাষ্ট্রপতিকে এই প্রক্রিয়ার বাইরে রাখা, এ ব্যাপারে মোটামুটি একটা একমতের জায়গা আমরা এসেছি। আলাপ আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন বিএনপির দিক থেকে তাদের যে প্রস্তাব, র্যাঙ্ক চয়েজে তারা যেতে চান না। মাঝখানের এই জায়গাটা তারা যদি 5 জনে একমত হতে না পারেন, তাহলে এটা তারা আগামী জাতীয় সংসদের উপরে নির্বাচিত প্রতিনিধিদের উপরে তারা সিদ্ধান্ত নেবার ভার, প্রক্রিয়াটা কি হবে প্রধান উপদেষ্টার নির্বাচনে, তারা এটা রাখতে চান। এটা আমরা প্রায় ঐক্যমতের কাছাকাছি, সম্ভবত এরকম একটা জায়গায় যাবে। যারা একমত হবেন না তাদের নোট অফ ডিসেন্ট রেখে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে মোটামুটি আগামীকাল আশা করি আমরা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো। আগামী সরকার যাতে বাধ্যতামূলকভাবে যাতে ন্যায়পাল্টা নিয়োগ করেন, মানুষের ন্যায় বিচার অথবা সামাজিক সুবিচার নিশ্চিত করবার জন্য, এ ব্যাপারে সাধারণ একটা ঐক্যমত হয়েছে। আগামীকাল আমাদের তারা এই জাতীয় ঐক্যমত কমিশন থেকে এ ব্যাপারেও তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের বিষয়টি তারা আগামীকাল জানাবেন। বিকেল থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সংসদের নারী আসনের প্রতিনিধিত্ব নিয়ে। আপনারা সবাই জানেন এ ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং অধিকাংশ অনেকগুলো দলের রাজনৈতিক অবস্থান হচ্ছে বিদ্যমান 50 থেকে এটাকে 100-তে উন্নীত করা। এ ব্যাপারে সাধারণ একটা ঐক্যমতের জায়গাটা ছিল এবং এখনও আছে। 2 নম্বর একটা বড় প্রস্তাব ছিল, আমরা মনে করি এই আসনে, নারী আসনে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা দরকার। একটা জাতিরাষ্ট্র তার অস্তিত্বের 54 বছরও যদি এটা নিশ্চিত করতে না পারে, তাহলে সেদিক থেকে এটা আমাদের জন্য বড় একটা রাজনৈতিক পরাজয় হিসেবে বিবেচনার মধ্যে আসবে। কিন্তু এ ব্যাপারে আমরা ঐক্যমতের জায়গাটা আমরা আসতে পারিনি। আর সর্বশেষ যেটা আলোচনা হয়েছে যে এই জায়গাতে আমরা বিদ্যমান সংসদে যে সংরক্ষিত 50টি আসন আছে সেটা অব্যাহত থাকা এবং সেই জায়গা থেকে পরবর্তীতে দলগুলো আগামী নির্বাচনে 5 থেকে 7% একটা সাধারণ বোঝাপড়া তৈরি করা, এক ধরনের জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট তৈরি করা দলগুলোর মধ্যে 5 থেকে 7% আসনে দলগুলো নারীদেরকে তারা মনোনয়নটা দেবেন। পর্যায়ক্রমে এর পরবর্তী সংসদ নির্বাচনে এটা 10 থেকে 15% নারীরা যাতে দলগুলো প্রত্যক্ষ নির্বাচনের ব্যাপারে মনোনয়ন লাভ করেন, এ ব্যাপারেও একটা আলাপ আলোচনা হয়েছে। নারী আসনের ব্যাপারে আলোচনা, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের, এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক যে এই প্রশ্নে এখনো পর্যন্ত একটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, এক ধরনের নারী বিদ্বেষী দৃষ্টিভঙ্গি, এটা এখনো পর্যন্ত আমরা নানাভাবে আমরা লক্ষ্য করেছি। এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা বলেছি সুতরাং কোনো সমাজ কতখানি এগোচ্ছে, সভ্য কিনা, গণতান্ত্রিক কিনা, তার গুরুত্বপূর্ণ হচ্ছে নারীর অধিকার মর্যাদা, আইন প্রণয়নে নারীর প্রত্যক্ষ অংশীদারিত্বকে নিশ্চিত করা যাচ্ছে কিনা, এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করি যে আগামীকাল
আমরা হয়তো এবার আমরা তেমন কিছু অর্জন করতে পারবো না, কিন্তু খানিকটা যদি অর্জন করা যায়, যেটাকে ধরে নিয়ে, এবং এবারকার গণ অভ্যুত্থানের যে প্রধান বিষয়, যে নারীরা এবারকার গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনের বড় ফাইটার ছিলেন, এবং আমাদের নারীরা যেখানে শ্রমশক্তির বিপুল অংশ, প্রায় অর্ধেক জনগোষ্ঠীর নারী, ভোটারেরও অর্ধেক নারী, সুতরাং এই নারীদের যে আকুতি, এই দাবিটাকে বিবেচনার মধ্যে রাখা দরকার। আমরা মনে করি আগামীকাল আলোচনা হবে, আমরা আশা করি এক ধাপ আমরা এগোতে পারবো।